প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। কক্সবাজার শহরটার কথা আপনারা জানেন। বাংলাদেশের অন্যতম সমুদ্র শহর, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত স্যান্ডি বিচ এই কক্সবাজারেই রয়েছে। এই কক্সবাজারে মোট ৮টা উপজেলা রয়েছে। সেই ৮টা উপজেলার একটি উপজেলার নাম হলো পেকুয়া। আপনারা হয়তো পেকুয়ার নাম শুনেছেন। এই পেকুয়া উপজেলায় একটা বাজার রয়েছে, পেকুয়া বাজার। পেকুয়ার মধ্যে সম্ভবত 7টা ইউনিয়ন রয়েছে, তার মধ্যে একটা হলো শিলখালী। যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখেন তারা শিলখালীর নাম শুনেছেন। শিলখালীতে বাংলাদেশ আর্মির একটা ওপেন ফায়ারিং রেঞ্জ রয়েছে এবং এটি আহ, নদী বা সমুদ্রের খুব কাছাকাছি। এই শিলখালী হঠাৎ আলোচনায় উঠে আসার অন্যতম কারণ হলো যে রাখাইন রাজ্যের জন্য যে মানবিক করিডোর দেয়া হচ্ছে টেকনাফ দিয়ে, সেই টেকনাফের যে সাপ্লাই বেসটা হবে, মানবিক করিডোরের জিনিসপত্র এসে যেখানে থাকবে, সেটা হলো শিলখালী। এই শিলখালীতেই একটা সাপ্লাই বেস গড়ে তোলা হবে এবং সেখান থেকে জরুরি মানবিক সহায়তাগুলো যেমন খাবার, মেডিসিন, এগুলো রাখাইন রাজ্যে যাওয়া হবে। এবং এটা হলো কেতাবি কথা, কিন্তু কেতাবের বাইরের যে কথা সেটা হলো যে এখান থেকে আরাকান আর্মির সাহায্যার্থে বিভিন্ন রকমের অস্ত্র যাবে এবং এই যে অস্ত্র সরবরাহে আমেরিকাও যুক্ত আছে। এবং এখানে বার্মা অ্যাক্ট ২০২২ আমেরিকার কংগ্রেসে পাশ করা একটি বিল, সেই বার্মা অ্যাক্টের বাস্তবায়নে আমেরিকা কাজ করছে। যারা বার্মা অ্যাক্ট সম্পর্কে আরো জানতে চান তারা যদি গুগল করেন, গুগলে বার্মা অ্যাক্ট 2022 লিখলে আপনি বিস্তারিত জানতে পারবেন। তো আজকে হঠাৎ কেন পেকুয়া বাজারের কথা বলছি? এই পেকুয়া বাজার, এখানে আপনি যদি এই পেকুয়ার বাজারের আশেপাশে যান, আপনি কিছু জিনিস, অদ্ভুত জিনিস খেয়াল করবেন। এখানে প্রায় প্রতিটা বাড়িতে স্টারলিংকের ইন্টারনেট সংযোগ আছে। বাংলাদেশ স্টারলিংক ইন্টারনেট ব্যবহারের অনুমোদন দিয়েছে 28শে এপ্রিল। 29শে এপ্রিল স্টারলিংকের হাতে লাইসেন্স তুলে দেওয়া হয়েছে। অথচ এই পেকুয়ার এই অঞ্চলে স্টারলিংক ইন্টারনেট রয়েছে তার আগে থেকেই। এবং এই স্টারলিংক ইন্টারনেট আরাকান আর্মি ব্যবহার করে তাদের যোগাযোগের জন্য। স্টারলিংকের আগে তারা সাধারণত বাংলাদেশের বিভিন্ন মোবাইল কোম্পানির সিম নিয়ে তাদের নিজেদের মধ্যে যোগাযোগ করত, ইন্টারনেট ব্যবহার করত, কারণ মিয়ানমার সরকার তার সীমান্তবর্তী এলাকায় ইন্টারনেট যোগাযোগটা বন্ধ করে দিয়েছিল। তো 29 তারিখে যদি আমরা লাইসেন্স দিয়ে থাকি, তার আগে স্টারলিংক ইন্টারনেট কি করে পেকুয়া বাজারে এলো? আপনি যদি পেকুয়া বাজারে যান, সেখানে মোস্তফা মাঝি নামে একজন ভদ্রলোক একটি হোটেল বানাচ্ছেন। তিনি কিন্তু যে খুব বিশাল ব্যবসায়ী এরকম কোনো তথ্য আমরা পাই না, কিন্তু সেই হোটেলটা হবে 19 তলা। পেকুয়া বাজারের মতো জায়গায় একটা 19 তলা হোটেল হচ্ছে, যেটা 4 তলা পর্যন্ত অলরেডি কমপ্লিটেড। এই হোটেলের একটা বৈশিষ্ট্য হলো যে নিচের তালাটা পানশালা, অর্থাৎ একটা বার। পেকুয়ার মতো একটা জায়গায় 19 তলা একটি হোটেল এবং তার নিচের তলায় বার, কাদের জন্য নিশ্চয়ই আপনাদের বলে দিতে হবে না। এই পেকুয়াতে আপনি যদি গ্রামীণ ব্যাংকের অফিসটা দেখেন এবং তাদের গেস্ট হাউসটা দেখেন, অত্যন্ত চমৎকার ভাবে নির্মিত এই ব্যাংক ভবন এবং গেস্ট হাউসটা। অন অ্যান এভারেজ পেকুয়া বাজারে প্রতি বছর প্রায় 4,000 দলিল রেজিস্ট্রি হয়, কেনা বেচা হয়। এই বছর 8 মাসে অলরেডি 1,40,000 দলিল নতুন করে রেজিস্ট্রি হয়েছে। 8 মাসে 1,40,000, নাম্বারটা আমি আবার বলছি যাতে আপনারা কনফিউজ না হন। এবং অধিকাংশ দলিল কেনা বেচায় অর্থায়ন করেছে ইসলামী ব্যাংক। কি মনে হচ্ছে আপনাদের, কোন পর্যায়ে আমরা চলে গেছি? শুধুমাত্র যে করিডোর দিচ্ছি না, পুরো একটা এলাকা আমরা বিদেশিদের হাতে তুলে দিচ্ছি এবং এই এলাকা ঘিরে একটি জঙ্গি নেটওয়ার্কও গড়ে উঠছে। সেখানে আপনি বিভিন্ন
স্যাটেলাইট টিভি চ্যানেল পাবেন, তাদের টেলিভিশনে তারা দেখে নাব টিভি, রাখাইন বাংলা টিভি। এই টিভিগুলো খুবই আঞ্চলিক এরিয়া জুড়ে আপনার সম্প্রচারিত হয়, মানে এটা সারা দেশ থেকে দেখা যায় না। আমি একটা তথ্য জেনে খুব অবাক হয়েছি যে আরাকান আর্মি যদি 1 কেজি চাল কিনতে চায় তার বাংলাদেশের সহায়তা বাদে, তাহলে তাদের দাম পড়ে প্রায় 2,000 টাকা। কিন্তু বাংলাদেশের বাজার থেকে কিনলে এটা 100 টাকা 150 টাকা এরকম আছে। তো আরাকান আর্মিকে আমরা মোটামুটি ওই পুরো জায়গাটা ছেড়ে দিয়েছি, এবং আরাকান আর্মিকে যারা ব্যাক করছে, যে বিদেশি শক্তি আমেরিকা সহ, তাদেরও মোটামুটি এখানে অবাধ চলাচলের বিষয়টা এনশিওর করছি। তো পেকুয়া বাজারের এই তথ্যটা যখন আমি পেলাম, আমি খুবই, মানে আমার কাছে ভয়াবহ মনে হয়েছে যে আসলে গোপনে গোপনে এই 8 মাসে আমরা আমাদের মাটিকে কতটা বর্গা দিয়ে দিয়েছি সাম্রাজ্যবাদী শক্তির হাতে। তো আজকে প্রাসঙ্গিকভাবে পেকুয়া নিয়ে কথা বলছি। আপনারা জানেন যে গত বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের অবৈধ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস প্রথমবারের মতো দায়িত্ব নেবার পরে চট্টগ্রামে এসেছিলেন, এবং যদি আমি ভুল না জেনে থাকি যে ডক্টর ইউনূসের কথা ছিল চট্টগ্রাম সফরের পাশাপাশি এই পেকুয়া বাজারেও একটু ঘুরে যাবার, একটু দেখে যাবার, কিন্তু শেষ মুহূর্তে তার পেকুয়া বাজার সফর বাতিল করা হয়েছে। এই যে কক্সবাজারের পেকুয়া বাজার বা পেকুয়া সফর বাতিল করার কারণ হলো যে ধান খেতে, পেকুয়ায় ধান খেতে 2টো ড্রোন পড়ে থাকতে দেখা গেছে। সুতরাং এটা ডক্টর ইউনূসের সিকিউরিটি উপরে একটা ঝুঁকি তৈরি করেছে। এই সিকিউরিটি কনসার্নের জন্য ডক্টর ইউনূস শেষমেশ আর পেকুয়ায় আসেননি। তার মার্কিন বন্ধুদের সাথে, তার জঙ্গি নেটওয়ার্কের সাথে তারা এবার পেকুয়ায় গিয়ে দেখা হলো না। এবার আমি এই সেন্ট মার্টিন নিয়ে ইতিহাসের পাতা থেকে তুলে আনা একটা সত্যি ঘটনা আপনাদের বলবো। 1971 সালের সম্ভবত 22 অথবা 23শে মার্চ, সেই সময় পাকিস্তানে আমেরিকান রাষ্ট্রদূত ছিলেন জোসেফ সিমসন ফারল্যান্ড। ফারল্যান্ড নামেই তিনি অধিক পরিচিত ছিলেন। ফারল্যান্ড ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর সাথে একটি ব্রেকফাস্ট মিটিংয়ে মিলিত হয়েছিলেন, এবং ফারল্যান্ড একটি অফার দিয়েছিলেন বঙ্গবন্ধুকে। বলেছিলেন, মুজিব, ইউ উইল বি দ্য প্রাইম মিনিস্টার অফ ইউনিফাইড পাকিস্তান। তুমি ঐক্যবদ্ধ পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে, শুধু তুমি আমাদের সেন্ট মার্টিন দ্বীপটা ব্যবহার করার অনুমতি দাও। ইন অ্যাডিশন, আমরা তোমাকে $7.5 কোটি দেব তোমার পার্টি ফান্ডের জন্য। এই অফারটা বঙ্গবন্ধু শুনে তিনি তার বাড়িতে তার যে সাপোর্ট স্টাফ ছিলেন তাদেরকে চিৎকার করে জিজ্ঞেস করলেন, যে বঙ্গবন্ধু তো অনেকগুলো কবুতর পালতেন, তিনি জিজ্ঞেস করেছিলেন যে এই কবুতরের খাবার দিয়েছিস? তো ভেতর থেকে বলল যে কবুতরের খাবার এখনো দেওয়া হয়নি। তো তিনি বেশ অসন্তোষ প্রকাশ করলেন। ফারল্যান্ড যা বোঝার বুঝে গিয়েছিলেন। তো বঙ্গবন্ধু ফারল্যান্ডকে বলেছিলেন যে $7.5 কোটি পেলে পার্টি ফান্ডে ভালোই হতো, এতগুলো টাকা, কিন্তু মিস্টার ফারল্যান্ড আপনি জেনে রাখবেন যে আমি আমি শেখ মুজিবুর রহমান বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাও কোনো বিদেশি শক্তিকে দেব না। তো ফারল্যান্ড সেই মিটিং এর পরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফিরে গেলেন, শাহবাগের আজকের যে হোটেল, তখন 71 সালেও এটার নাম ইন্টারকন্টিনেন্টাল ছিল। তিনি ফিরে গেলেন এবং তখন ইয়াহিয়া ছিলেন সেখানে, এবং সম্ভবত ভুট্টো ছিলেন, ইফ আই এম নট মিস্টেকেন। তো তিনি গিয়ে বললেন যে বঙ্গবন্ধুকে তো রাজি করাতে পারলাম না। তো এই হলো বঙ্গবন্ধু, এবং এই সেন্ট মার্টিনের দিকে মার্কিনীদের কুদৃষ্টি পড়েছিল আজকে নয়, অনেক অনেক বছর আগে। বঙ্গবন্ধু দেননি, তার মেয়ে শেখ হাসিনাও দেননি। বঙ্গবন্ধুকে নিহত হতে হয়েছে, তার মেয়েকে ক্ষমতা হারাতে হয়েছে, কিন্তু বাংলাদেশের মাটির প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে তারা কেউ আপোস করেননি। এটি
আমাদের যারা বঙ্গবন্ধুর কথা বলি, শেখ হাসিনার কথা বলি, তাদের জন্য অনেক বড় অহংকারী একটা ব্যাপার। এবং আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে কারো কাছে বর্গা দেওয়া বা তুলে দেওয়ার কোনো অবস্থাতেই সমর্থন করি না। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের ওই পারে কক্সবাজারে অনেক কিছু ঘটছে। জানি না আপনারা দেশের মধ্য থেকে কতটুকু খবর পান। আমাদের দেশের মূল ধারার গণমাধ্যম বা তাদের গলা টিপে রাখা হয়েছে, কণ্ঠরোধ করা হয়েছে, তারা অনেক কিছুই বলতে পারেন না। এ কারণে আমাদের বলতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। এবং খুব গুরুত্বপূর্ণ হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।